অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় নিয়মিতভাবে বিজ্ঞানের খবর, বিজ্ঞানের বিশ্লেষণ শুনে আপনারা আমাদের সঙ্গেই বিজ্ঞানের জগৎকে জানার বোঝার প্রয়াসে সামিল হন। আজকেও সেরকমভাবেই এগোবো আমরা। আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই সাইবার নিরাপত্তার দুনিয়াটাকে। তবে শুরুতে আমরা বিজ্ঞানের খবর শুনব। মহাকাশ গবেষণায় ভারত আরও জোর দিতে চাইছে। কেন্দ্রীয় বাজেটে মহাকাশ ক্ষেত্রে ১৩,৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যা গত বছর ছিল ১১,৭২৫ কোটি টাকা। সে হিসাবে মহাকাশ ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ল ১৬৯০ কোটি টাকা। এর মধ্যে মহাকাশ গবেষণায় থাকছে ৬,১০৩ কোটি টাকা। ২০২৫ সালে ইসরো সব মিলিয়ে ২৩১টি বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছিল। তার মধ্যে অভিযান, পরীক্ষা, প্রযুক্তি প্রদর্শনের মতো নানা ক্ষেত্র রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব বাড়ায় বাজেটেও এক লাফে অনেকটা বাড়ল বরাদ্দ। গোটা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রথম ৫টি দেশের মধ্যে অন্যতম দেশ এখন ভারত। প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে পারা কিংবা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম নামা দেশ ভারতই। নাসা ও ইসরোর উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ নিসার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাশূন্যে পাড়ি দিয়েছে। ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ এবং অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে ভারতীয় মুদ্রায় ১২,৫০০ কোটি টাকা খরচে তৈরি নিসার। নিসারের বিপুল নির্মাণ খরচের মধ্যে ইসরো দিয়েছে ৭৮৮ কোটি টাকা। আগামী দিনে মহাকাশে নতুন নতুন মাইল ফলক ছুঁতে চাইছে ভারত। চাঁদের মাটিতে প্রথম ভারতীয় পা পড়বে ২০৪০ সালের মধ্যে। বিজ্ঞানের খবর শুনলেন, আপনারা রয়েছেন অন্যের সাথে। আজকের দিনে সাইবার শব্দটা অপরিচিত নয়। কেউ যদি বলেন যে সাইবার কি আমি জানি না, তার দিকে সবাই কেমন একটা সন্দেহের দৃষ্টি নিয়ে তাকাবে। আজকে কম্পিউটার, আজকে মোবাইল ফোন, আজকে আপনার ব্যাংকের লেনদেন, আজকে আপনার কোথাও গিয়ে একটা আবেদন জমা দেওয়া বা তার উত্তর পাওয়া, সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে একটা নেটওয়ার্ক। সেটা হচ্ছে একসঙ্গে বলা হয় যে সাইবার জগৎ। তো সেইখানে নিরাপত্তারও একটা প্রশ্ন থাকে। কেউ আপনাকে ঠকালো, কেউ আপনার টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করলো, কেউ আপনাকে অন্যভাবে বিপদে ফেলার চেষ্টা করলো, সুনাম নষ্ট করার চেষ্টা করলো। আমরা ভয়ে ভয়ে থাকি, সত্যি ভয়ের কারণ আছে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে আমরা যদি একটু বুঝি জগৎটাকে, তাহলে এই জগৎটার যে বিপদের জায়গাগুলো সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকতে পারবো। এই লক্ষ্যেই আমরা প্রচুর অনুষ্ঠান করি। আজকে অন্যের সাথে আমরা একজন সাইবার বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের সঙ্গে আছেন। তিনি দেবপ্রিয় মুখোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরে এই জগতে কাজ করছেন এবং আলাদা করে বলা যায় যে নেটওয়ার্কের যে নিরাপত্তা সেটা নিয়ে তিনি এবং তার সংস্থার বিশেষ কাজ আছে। স্বাগত জানাই দেবপ্রিয়কে। আজকে প্রথমে আমরা তার কাছে জানতে চাইব যে সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা এগুলো সম্পর্কে জানেন না বা এগুলো সম্পর্কে ওয়াকিবহাল নন এমন মানুষের সংখ্যা নেহাতই নগণ্য। তো তবু যদি শুরু করা যায় সেইভাবে যে সাইবার নিরাপত্তা কি, বা এই প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বরং বলি সাইবার নিরাপত্তার অভাব কোথায় বেশি দেখা যায়, কোথায় সমস্যায় বেশি পড়ি আমরা। সবথেকে বড় সমস্যা যেটা আমার মনে হয় যে সেটা হলো বর্তমানে সাধারণ মানুষ ইন্টারনেট বা বিভিন্ন এই ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড ব্রাউজ করা বা তাকে অ্যাক্সেস করার যে বিভিন্ন টুলস টেকনোলজি আছে সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখা যায় বা কী ধরনের টুলগুলো আমাদেরকে আমাদের বিভিন্ন যে ডিভাইসগুলো আমরা ইউজ করি ইন্টারনেট কানেক্টিভিটির জন্য সেগুলোকে প্রোটেক্টেড রাখা যায়, সেই জায়গাটা সম্পর্কে অ্যাওয়ারনেস বা সেই জায়গাটা সম্পর্কে আমাদের অধিকাংশ ক্ষেত্রে জ্ঞান কম আছে। তো সেইটাই সব থেকে বড় বিপদের জায়গা, যেটাকে খুব সুন্দরভাবে বিভিন্ন হ্যাকার্স বা কমিউনিটি তারা ইউজ করার চেষ্টা করে। আচ্ছা, এই যে ব্যবহার করার চেষ্টা করে, আর তার আগে একটা শব্দ এসে গেল ইন্টারফেস, মানে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় যেখানে, এক্স্যাক্টলি সেই জায়গাটা কিভাবে আমাদের কাছে ফুটে ওঠে। নানাভাবে তো উঠতে পারে, ইমেল দিয়ে উঠতে পারে, হোয়াটসঅ্যাপ দিয়ে উঠতে পারে, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হতে পারে। হ্যাঁ, কতগুলো অ্যাপ আছে। হ্যাঁ, বিভিন্ন অ্যাপের থ্রু দিয়ে হতে পারে। কারণ আপনি একটা অ্যাপ ডাউনলোড করছেন,
না বুঝেই বাচ্চারা আজকে মোবাইলের অ্যাপ ডাউনলোড করে নেয়, গেম অ্যাপ বা বিভিন্ন অ্যাপ। অবভিয়াসলি অ্যাপটা আপনার, কিন্তু বাচ্চা খেলার সময় বা করার সময় একটা টিন এজ স্পেসিফিক্যালি খুব সফট এরিয়া, যেখানে বাচ্চাদের হাতে মোবাইলটা চলে এসছে, তারা একটা অ্যাপ ডাউনলোড করে নিল, বললো আমি গান শুনবো কি আমি একটা কিছু কাজ করব, কিন্তু সেই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করছি এইটা আমি সম্পর্কে সচেতন নই। দায়িত্বের ব্যাপারটা মাথায় নেই, শুধুমাত্র বিনোদনের ব্যাপারটা আছে। এবার সেক্ষেত্রে হচ্ছে কি, যেমন গুগল অ্যাপ থেকে যদি আপনি স্টোর থেকে যদি আপনি একটা অ্যাপ ডাউনলোড করেন বা আইফোনের প্লে স্টোর থেকে যদি আপনি একটা অ্যাপ ডাউনলোড করেন, সেক্ষেত্রে ওর পাশে একটা গ্রিন টিক থাকে যেটাকে বলে প্লে প্রোটেক্ট। তার মানে গুগল ওই অ্যাপটা আপলোড করার আগে তার যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করার প্রয়োজন সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো সে করেছে এবং সেগুলো সে পাস করেছে, তবেই গুগল তাকে সেই প্লে প্রোটেক্ট সাইনটা দিয়েছে। এবার একটা আননোন কোনো জায়গা থেকে যদি ধরুন কেউ একটা অ্যাপ ডাউনলোড করে নেয়, হ্যাঁ, কোনো একটা সাইটে একটা অ্যাপ আমি আপলোড করে রেখেছি, সেখান থেকে কেউ একটা ডাউনলোড করে নিল, সেটা থ্রু দিয়ে আমি সমস্ত ইনফরমেশন গেন করতে পারি যদি সেই অ্যাপটা সেই পারপাসে লেখা হয়ে থাকে। সেটা থ্রু দিয়ে আমি যদি না লেখা হয়ে থাকে, তাতে কোনো একটা হয়তো ব্রিচ আছে বা কোনো একটা হয়তো প্রবলেম আছে, কোনো হ্যাকার কমিউনিটি সেটাকে এক্সপ্লয়েট করে আপনার ল্যাপটপ বা মোবাইলের মধ্যে ঢুকে সেখান থেকে ইনফরমেশন লিক করে নিতে পারে। তো এগুলো এখন খুব কমন, পার্টিকুলারলি মোবাইল ইজ মাচ মোর ফ্র্যাজাইল দ্যান, কি বলবো, মানে সহজে ক্ষতি করা যায়। তার কারণ হচ্ছে যে মোবাইলটা আমরা খুব সহজে ইউজ করি, তারপরে অ্যান্টিভাইরাস আপডেট এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের মোবাইলে সঠিকভাবে আপডেটেড থাকে না। আমরা ভাবি এটা দিয়ে ফোনই করা যায়, যেটা আমাদের এখনও মাইন্ডসেট যে আমরা একটা ফোন করছি, কিন্তু ফোনটা বাদ দিয়ে আমরা হাজার অন্য জিনিসপত্রগুলো এখন ফোন দিয়ে করতে অভ্যস্ত, কিন্তু তার জন্য যে প্রিকশনটা দরকার, তার জন্য যে আমাদের সতর্কতাটা প্রয়োজন, সেই সতর্কতাটা আমরা নিই না। এমনিতে নিরাপত্তার যে জায়গাটা, সেটা জাতীয় ক্ষেত্রে বেশ কিছুটা নজর দেওয়া হয়। যেমন আলাদা করে একটা ফোন নাম্বার আছে 1930, এই 1930 ন্যাশনাল সাইবার সিকিউরিটি হেল্পলাইন হিসেবে গণ্য হচ্ছে এবং সেখানে যে কেউ ফোন করতে পারেন যদি এরকম দরকার হয়। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এটা। আর এছাড়াও ওয়েবসাইট আছে cybercrime.gov.in, ওখানে আপনি লক করতে পারেন কোনো, যদি আপনি সেরকম কিছু বুঝতে পারেন যে এরকম একটা ক্ষতি আমার ফোনে হয়েছে বা আমার ল্যাপটপে হয়েছে, সেটা আপনি ওখানে গিয়ে তার ডিটেলসটা লক করতে পারেন। একান্ত যদি কলকাতার কাছাকাছি বা কলকাতার ব্যাপার হয়, তাহলে একটা ইমেল আছে cyberps@kolkatapolice.gov.in। আচ্ছা, এগুলো তো আমাদের কাছে রয়েছে, কিন্তু বিপদে পড়ার আগে আমি যদি সতর্ক হতে পারি, সেটা তো সব থেকে ভালো। ধরা যাক আমার কাছে একটা ইমেল এসেছে, সেই ইমেল সম্পর্কে আমার ধারণা পরিষ্কার নয়, কে পাঠিয়ে থাকতে পারে, কিছু একটা আমাকে প্রলোভন দেওয়া আছে। এই প্রলোভন শব্দটা আমরা প্রয়োগ করি, আসলে সবসময় তো প্রলোভন নয়, সবসময় প্রয়োজনও বটে। কেননা আমার এরকম একটা জিনিস দরকার, চারপাশে বিজ্ঞাপনের জগৎ আমাকে বলছে যে তুমি এরকমভাবে কেনো, অর্থনীতি বলছে তুমি এটা করো, তার সঙ্গে সঙ্গতি রেখেই আমার ইমেলের ইনবক্সে ইমেলটা চলে এসেছে, তার সঙ্গে একটা লিঙ্কও আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না কে পাঠিয়ে থাকতে পারেন, কেন পাঠিয়ে থাকতে পারেন, লিঙ্কটা আমি ক্লিক করব কিনা। একজন সাইবার বিশেষজ্ঞ হিসেবে তোমার কি মতামত হবে এখানে? প্রথমত হচ্ছে যে ফার্স্টে আমি যেটা দেখি যে আমাদের যে প্রথম লাইন অফ কনফিডেন্স যেটা একটা ইমেল থেকে পাওয়ার পরে আসে, সেটা হচ্ছে যে ইমেলটা কে পাঠিয়েছে, ইমেলের যে সেন্ডার। এবার সেন্ডারটা মানে হচ্ছে তার যে নামটা দেখায়, এবার সেই নামটা মিসনোমার হতে পারে, সেই নামটা একটা ভুল কিছু নাম হতে পারে, যেটা আপনার কনফিডেন্স তৈরি করার জন্য বা কারো কনফিডেন্স তৈরি করার জন্য হয়তো সেই নামটাকে ইউজ করা হচ্ছে। অ্যাকচুয়াল জিনিসটা বোঝার জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তার ইমেল আইডিটা কী। যেমন ধরুন SBI সাপোর্ট বা এই জাতীয় একটা হেডিং আমি দেখতে পাচ্ছি, একটা মেল এসছে আমার মেল বক্সে। এবার যখন আমি ইমেল অ্যাড্রেসটা চেক করছি, তখন দেখা যাচ্ছে যে সেটা লেখা আছে x23456@gmail.com। তো SBI সাপোর্ট থেকে যদি মেল আসে, তাহলে @sbi.com বা sbi.in এই টাইপের একটা ডোমেন থেকে মেল আসাটা বাঞ্ছনীয়। কিন্তু যেই মুহূর্তে আমি দেখছি ওপরে SBI সাপোর্ট কিন্তু নিচে @gmail.com বা অন্য কিছু রয়েছে, তখনই আমি বুঝতে পারবো যে তার মানে এটা SBI থেকে মেলটা আসেনি। ফার্স্ট আমাকে সেইটা প্রথমত বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যদি কোনো লিঙ্ক থাকে, লিঙ্ক থাকা মানেই আমাকে ক্লিক করতে হবে এরকম নয়। লিঙ্কটা আমি প্রথমে, যদি আমি ল্যাপটপে থাকি
বা আমি যদি ডেস্কটপে থাকি, লিঙ্কের ওপরে যদি কার্সারটা নিয়ে এসে আমি দাঁড় করাই, অ্যাকচুয়ালি ওই লিঙ্কটা থেকে ক্লিক করলে কোন ওয়েবসাইটটা খুলবে তার যে ইউআরএল বা তার যে অ্যাড্রেসটা সেটা দেখা যাবে। সেটা যদি এসবিআই না হয় তাহলে আপনি ডাবল শিওর হয়ে যাবেন যে এটা কোনোভাবেই এসবিআই থেকে আসা মেল নয়। আচ্ছা, এখানে একটা বুঝে নিই যে এটা মোবাইল ফোনে হবে না, না, এটা হয় ল্যাপটপ নয় ডেস্কটপে হতে হবে। একদম। এবার আমি ক্লিক করছি না, শুধু এই যে মাউসটাকে সরিয়ে ওই যে তীর চিহ্নওয়ালা কার্সারটা ওটা নিয়ে যাচ্ছি লিঙ্কের উপরে, তাহলেই একটা ফুটে উঠবে কিছুক্ষণের জন্য যে কোথায় গিয়ে আমরা পৌঁছবো। সেখানে যদি এসবিআই বা ওই জাতীয় কিছু না থাকে, যেটা আমি এক্সপেক্ট করছি মেলের কন্টেন্ট দেখে বা যে মেল পাঠিয়েছে তার পরিচয় দেখে, তার সঙ্গে যদি সামঞ্জস্য না থাকে তাহলেই আমি বুঝতে পারবো যে এটা সঠিক নয়। এবার যেটা আপনি বললেন, যেটা যদি মোবাইলের ক্ষেত্রে হয় তাহলে সেটা বুঝতে পারবো না, কিন্তু সেক্ষেত্রেও বোঝার একটা উপায় আছে। সেটা হচ্ছে যে আপনি লিঙ্কটা কপি করুন, ওই লিঙ্কটাকে কপি করে ভাইরাস টোটাল বলে একটি ওয়েবসাইট আছে, সেই ভাইরাস টোটাল ওয়েবসাইটটায় যদি আমি ওই লিঙ্কটাকে কপি করে তাকে অ্যানালিসিস করতে দিই, ও আপনাকে বলে দেবে যে এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আপনি পৌঁছতে চলেছেন, যদি ক্লিক করেন তাহলে সেই ওয়েবসাইটের এগেনস্টে কোনো প্রিভিয়াস ব্যাড রিপোর্ট আছে কি না, এবং ডিটেলসে সমস্ত কিছু বলে দেবে যে এখানে যদি কোনো রকম সাইবার জগৎ নিয়ে কোনো ক্রাইম বা কোনো রকম অ্যাটাক লঞ্চ করার কোনো প্রিভিয়াস ইয়ারের রিপোর্ট থেকে থাকে, উদাহরণ থেকে থাকে, তাহলে কী ধরনের ঘটনা ঘটতে পারে তার সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিক মেলে আছেন এবং সঠিক লিঙ্কই আপনার কাছে দেওয়া আছে, আপনি স্বচ্ছন্দে ক্লিক করতে পারেন। এখন এই যে আমরা যে বলছি না যে একটা লিঙ্কে ক্লিক করা, একটা ওয়েবসাইটে যাওয়া, এই ওয়েবসাইট সম্পর্কেও আমাদের কিছু সমস্যা তৈরি হয়। যেমন ছবি প্রায় সমান, মানে ধরা যাক কোনো ব্যাংকের কথাই যদি বলি, একটা ওয়েবসাইটে ঢুকলাম, তার ছবি প্রায় সমান, ওয়েবসাইটের যে ঠিকানা মোটামুটি ঠিকই আছে, অত খেয়াল করে দেখা হয়নি, দেখলে হয়তো দেখতাম একটা আই বা একটা এ বেশি আছে। এমনও তো হয়। এমনও হয়। আপনাদের অভিজ্ঞতা কি? এরকম ধরনের অভিজ্ঞতা প্রচুর। একটা ক্যারেক্টারের ডিফারেন্স, একটা ইংলিশ আলফাবেটের ডিফারেন্স দুটো ওয়েবসাইটের মধ্যে। ওয়ান ওয়েবসাইট হচ্ছে যেটা ঠিকঠাক, মানে যেটা আপনাকে সঠিক সার্ভিস প্রোভাইড করে, আর একটা ওয়েবসাইট যে রেপ্লিকা হয়তো তৈরি করে রেখেছে শুধুমাত্র আপনাকে ট্র্যাপে ফেলার জন্য। সে ওরকম একটা ইন্টারফেস তৈরি করবে যেটা অরিজিনাল ওয়েবসাইটের মতো, এবং সেখানে গিয়ে আপনার কাছ থেকে সমস্ত পার্সোনাল ইনফরমেশন চাইবে, এবং সেইভাবেই আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন বা ডেটাটা লিক হয়ে যাবে। সুতরাং আমাদের সেখানেও সতর্ক থাকা প্রয়োজন। ওই একই জিনিস যদি আমরা এইটুকু কাজ করতে পারি যে ওইটাকেও কপি করে যদি একবার ভাইরাস টোটালে দেখে নিই, তাহলে সেই ক্যারেক্টারের ডিফারেন্সটা যদি থাকে সেটাও কিন্তু ভাইরাস টোটাল বলে দেবে। এখানে একটা কথা খুব মানে আমাদের প্রত্যেকে জানার ইচ্ছা হয় যে আমাদের প্লে প্রোটেক্ট বলে যে সুরক্ষাটা দেওয়া আছে প্লে স্টোরে, কোনো অ্যাপ নিরাপদ কিনা বোঝানোর জন্য, ওয়েবসাইটের ক্ষেত্রে কি সেরকম হয়? তার পাশে কোনো চিহ্ন থাকে? ওয়েবসাইটের পাশে চিহ্ন থাকে বলতে, এখন ওয়েবসাইটের পাশে চিহ্ন যেটা থাকে বেসিক্যালি এখন সমস্ত ওয়েবসাইটই এনক্রিপ্টেড, বা আপনার স্ট্রং যেভাবে ট্রাফিক পাঠালে বা যেভাবে ডেটা পাঠালে যেটাতে অন্য কেউ ডেটাটা দেখতে পাবে না, সেই এনক্রিপ্টেড ওয়েতে আমাদের ডেটাটা যায়। তো আপনি ওয়েবসাইটটা যদি খোলার চেষ্টা যখনই করবেন তখনই দেখবেন যে পাশে একটা লক চলে আসে, যেটাকে আমরা বলি HTTPS, তালার চিহ্ন। ওই তালার চিহ্নটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ওয়েবসাইটটা আপনার ডেটাটা যেটা আপনার কাছ থেকে নেবে সেটা সিকিউরলি তার নিজের ওয়েব সার্ভার পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছে। যদি সেটা না আসে তার মানে ওয়েবসাইটটা নিজেই ইনসিকিউর। সুতরাং সেখানে কোনো ডেটা প্রোভাইড করাটা কখনোই মানে বুদ্ধিমানের কাজ হবে না, কেননা সে নিজেই ইনসিকিউর একটা সাইট, একটা ওয়েব সার্ভারে হোস্ট করে রেখেছে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়, আর আমরা কথা বলছি সাইবার জগতের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা ব্যবহারকারীরা, ইংরেজিতে বলে ইউজার, সবাই জানেন, আমরা কি করতে পারি। তো সেইটা বুঝতে গিয়ে, জানতে গিয়ে আমরা কথা বলছি দেবপ্রিয় মুখোপাধ্যায়ের সঙ্গে, যিনি একজন সাইবার বিশেষজ্ঞ এবং বেশ কিছুদিন তিনি সাইবার নিরাপত্তা ব্যাপারটার সঙ্গেও জড়িয়ে আছেন, বেশ কিছু টুল ডেভেলপ করার চেষ্টা করছেন। তো তিনি আমাদের কিছু কিছু পরামর্শ দিচ্ছেন এ ব্যাপারে। আমরা ফেসবুকে একটু যাই। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুকটার একটা গুরুত্ব আছে। ফেসবুকটা আমরা যে ব্যবহার করি সেখানে অনেক কিছু হয়,
অর্থাৎ আমরা সেখান থেকে কেনাকাটা করতে পারি, সেখানে কারো দুরবস্থা দেখে মানে ব্যথিত বোধ করে টাকা পাঠাতে পারি তাকে, সেখানে কোনো একটা জিনিসে নিজেকে এনরোল করতে পারি ভলান্টিয়ার হিসেবে, আমি স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে যোগ দিলাম। এরকম নানা উপায় আছে, শুধুমাত্র নিজের ছবি দিয়ে জন্মদিন পালন করেছি বা বইমেলায় গিয়েছে এরকম নয়, আরও অনেক কিছু আছে, লেনদেনেরও জায়গা, একটা মার্কেট ওটা। সেখানেও বেশ কিছু বিপদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ফেসবুক প্ল্যাটফর্ম হিসেবে চেষ্টা করছে, কিন্তু তাও আসছে। আপনাদের অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন। প্রথমত হচ্ছে অ্যাজ এ ইউজার যেটা আমার প্রথমেই করা উচিত, যদি আমি কোনো রকম ট্রানজাকশন ফেসবুকের থ্রু দিয়ে নাও করি, সেটা হচ্ছে যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলে যে বস্তুটা আসে আমাদের কাছে, ফেসবুক থেকেই নোটিফিকেশনটা পাঠানো হয় যে আপনি শুধুমাত্র আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তা নয়, আপনার কাছে একটা ওটিপি যাবে আপনি যখন কোনো একটা অন্য ডিভাইস থেকে লগ ইন করতে চাইবেন। তাতে হবে কি, আপনার যেটা প্রাইমারি ডিভাইস, যে ডিভাইস দিয়ে আপনি প্রথম লগ ইন করেছেন, সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি শেয়ার করলে তবেই অন্য কোনো ডিভাইস থেকে আপনি লগ ইন করতে পারবেন। এটা দিয়ে বেসিক্যালি যেটা করা হয়, শুধুমাত্র লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি প্রোভাইড করাটা আজকের দিনে যথেষ্ট নয়। সুতরাং কোনোভাবে একটা হিউম্যান কিছু বা কোনোভাবে একটা ফিজিক্যাল কিছু তার সঙ্গে অ্যাটাচ করাটা প্রয়োজন। সে কারণে একটা ডিভাইসের সঙ্গে এই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা একটা ওটিপি থ্রু দিয়ে করা থাকে। তার মানে হলো আমি আমার মোবাইলে ফেসবুকটাকে ইনস্টল করে সেখান থেকে ইউজ করছি। আজকে যদি কেউ অন্য কোনো জায়গা থেকে, সেটা একটা মোবাইলও হতে পারে, একটা ল্যাপটপও হতে পারে, সেখান থেকে যদি আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে চায়, তাহলে তাকে শুধুমাত্র লগ ইন আইডি পাসওয়ার্ড পাওয়াটা যথেষ্ট নয়, তাকে আমার ওই ওটিপিটাও পেতে হবে। তার কারণ যখনই ফেসবুক দেখবে যে আপনি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করছেন, তার কাছে একটা ওটিপি রিকোয়ারমেন্ট যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আসবে যে ওনার তার ফোনে। তো সেখান থেকে সেটা সিকিউর করার একটা যথেষ্ট ভালো উপায়। তো প্রত্যেকেই সেটা কনফিগার করে রাখা উচিত সেটিংসে, প্রাইভেটি সেক্টরে। এখন এই কথাগুলো বলছি বটে, কিন্তু আমরা জানি সামাজিক পরিস্থিতি যা কোনোভাবেই নিশ্চিদ্র করা যাবে না, কোনোভাবেই নিশ্চিত করা যাবে না। উদাহরণটা কীরকম, বিশেষত প্রবীণ মানুষদের ক্ষেত্রে, তারা পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না, কোথাও লিখে রাখতে গেলেও কোথায় লিখে রাখছেন মনে করতে পারছেন না। এটা তরুণদের ক্ষেত্রে ভীষণভাবে হয়, এমন নয় প্রবীণদের ক্ষেত্রে। আমি শয়ে তরুণকে দেখেছি তারা ভুলে যাচ্ছেন। তো তারা হয়তো বলেই দিলেন, কোথাও একটা যাকে বলে সাইবার ক্যাফে, সেখানে গিয়ে যিনি অপারেট করছেন তাকে বলেই দিলেন। এবার সেই ছেলেটি বা মেয়েটি কতদিন সেখানে কাজ করছে আমি কিন্তু জানি না, তার অরিজিন কি, কোথা থেকে এসেছেন তাও জানি না, তাকে বলে দিচ্ছেন এবং ওটিপিটাও তিনি যখন চাইছেন বলে দিচ্ছেন। এবার যখন কাজ হয়ে গেল, বেরিয়ে যখন আসছি, তখন লগ আউট হয়েছে কিনা সেটাও আমরা দেখলাম না। ফলে ওই ওটিপিতেই তিনি কিন্তু অনেকক্ষণ আমার অ্যাকাউন্টে কাজ করে যেতে পারেন। একদম। তো এই জায়গাগুলো হয়ে যাচ্ছে, এগুলো আমরা আটকাতে পারছি না। কিন্তু তবু আপনি শুধু ওই ওটিপি নয়, ওইখানে যখন আপনি কোনো একটা ডিভাইস থেকে অ্যাক্সেস করছেন, তখন আপনার প্রাইমারি ডিভাইসে যখন একটা নোটিফিকেশন গেল যে আপনি ওটিপিটা দিন, ওটিপিটা আপনি যখন দিলেন, তখন আপনি যখন অন্য একটা ডিভাইস থেকে ঢুকছেন, তখনও আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনি এই ডিভাইসটাকে প্রাইমারি ডিভাইস করতে চান কি করতে চান না। ওই পিরিয়ডে যদি আপনি ওখানে প্রাইমারি ডিভাইস ওটাকে করে দেন বা কেউ করে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তীকালে ওইখান থেকে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েই ঢোকা যাবে। আমি আবার এই ইংরেজি শব্দগুলোকে বাংলা করি, কেননা সব কিছু বোঝার পরও নির্ধারিতভাবে আমরা দেখেছি অন্তত 50-60% মানুষ বলেন যে আমরা বুঝলাম না কি বলা হলো, কিন্তু তারা নিয়মিত সেটা ব্যবহার করছেন। কথাটা এই, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কোথায় খুলি, ধরা যেতে পারে আমার মোবাইলে খুলি, তাহলে মোবাইলটাই আমার প্রাইমারি ডিভাইস। একদম। এবার সেইটা আমি খুলতে পারছি না, আমার মোবাইল কোনোভাবে আটকে গেছে, হ্যাং শব্দগুলো আমাদের ইদানিং কালে শোনা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে মোবাইল। আমরা গেছি কোথায় না, একটা সাইবার কাফে শব্দটা সেটাও অপরিচিত। আচ্ছা, তাহলে কম্পিউটার আছে এমন একটা দোকানে যেখানে ইন্টারনেটও আছে, সেখানে গেছি, সেখানে আমি মোবাইলে ওটিপিটা দেখতে পারি কিন্তু ফেসবুকটা খুলতে পারছি না, সেটা কেন যেন হ্যাং হয়ে আছে। তাহলে বাবা তুমি একটু খুলে দাও, সব তাকে বলে দিলাম। সে করলো কি, ব্যবহারের জন্য প্রাথমিক যে যন্ত্র বা ডিভাইস, সেটা আমার মোবাইল না হয়ে সে করে দিল সেই কম্পিউটারের দোকানে কম্পিউটারটাকে। একদম। তারপরে সে বারবার সেটাকে ব্যবহার করতে পারবে। একদমই তাই। এই সমস্যাটা তোমরা দেখেছো আর কি? হয় এটা।
অনেক ক্ষেত্রেই আগে যখন সাইবার ক্যাফেতে যাওয়ার একটা প্রবণতা ছিল, মানুষের কাছে সহজলভ্য ছিল না, বা এখনও অনেক জায়গাতে যখন মানুষের কাছে সাইবার ক্যাফেতেই হয়তো ইন্টারনেটটা আমি পাই, তখন সেই ধরনের জিনিসপত্র এখনও হয়। ঠিক। আমরা এই সাইবার নিরাপত্তার কথা বলতে বলতে অনেকগুলো দিকে যেতে পারি। আসলে এটা এমন একটা বিষয় যা নিয়ে অন্তত 10 ঘন্টা আলোচনা করলে হয়তো একটা প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। একদম। আমরা 20-25 মিনিটের মতো একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছি যে কোথায় আমরা আছি। ধরা যাক আমি কোনো একটা সমস্যায় পড়লাম, সমস্যায় পড়া অর্থে আমরা কাউকে টাকা দিলাম, পরক্ষণে বুঝতে পারলাম সে টাকা যার কাছে পাঠিয়েছি তার কাছে পাঠাতে চাইনি। এবার যেই বুঝলাম ততক্ষণ আমি এন্টার মেরে দিয়েছি। এরপরে কি কিছু করা যায়? এরপরে একটা আমরা জানি সাইবার ক্রাইম যে শাখা ডিপার্টমেন্টে পুলিশের, আপনি সেখানে গিয়ে বললে একটা কিছু তারা ব্যবস্থা নেন, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে টাকা পাইপলাইনে আছে, এখন অবধি পৌঁছয়নি, আমরা উদ্ধার করতে পারবো, এরকম একটা কিছু হয় আমরা দেখেছি। কিন্তু আমাদের নিজেদের দিক থেকে বোধহয় কিছু করার থাকে না। এখানে আপনি একবার যদি ওই পাঠিয়ে দিয়ে থাকেন, ওটা তো আপনার কাছ থেকে অলরেডি চলে গেছে। সেটাকে ফিরে পাওয়ার পথ হচ্ছে ওই সাইবার ক্রাইমের থ্রু দিয়ে যাওয়া, যে আপনি ভুল করেছেন, আপনি ট্র্যাপে পড়ে গেছেন, বা আমি ট্র্যাপে পড়ে গেছি, এবং সেই হিসেবে আমি একটা মানি আমার কাছ থেকে বেরিয়ে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, সেটা ফিরে পাওয়ার পথ হচ্ছে সেই আমাকে সাইবার অ্যাকাউন্ট ক্রাইম ডিপার্টমেন্ট বা পুলিশের কাছে গিয়ে সাহায্য নিতে হবে। এখানে পাসওয়ার্ড প্রসঙ্গে একটা কথা বলতে চাই। পাসওয়ার্ড মনে থাকে না, এটাই স্বাভাবিক। আগেকার দিনে অনেক সতর্কতা জারি করা হতো, যে সতর্কতাগুলো সত্যি কথা ভিত্তি আছে কিনা বলে, মানে ভিত্তি আছে কিনা আমাদের সন্দেহ হয়। কেন? আমার অন্তত 25টা জায়গায় আমাকে লগ ইন করতে হয়। 25টা পাসওয়ার্ড আমার পক্ষে মনে রাখা সম্ভব না। আমি কোথাও না কোথাও লিখবই, এটা ফিজিক্যালি লিখে রাখতে পারি বা মোবাইলে আমি আলাদা করে জমা রাখতে পারি। এখন যেটা এসেছে পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন, সেখানেও আমার ওটিপি আসে। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা চালু আছে। এই পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন কতটা জরুরি বা এটা কতটা নিরাপদ? পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন বেসিক্যালি ওই লগ ইন আইডি পাসওয়ার্ডটাকে সরিয়ে দিয়ে ডিরেক্টলি আপনার বায়োমেট্রিক বা ডিরেক্টলি আপনার ফিজিক্যাল ডিভাইসের সঙ্গে আপনাকে অ্যাসোসিয়েট করে রেকগনাইজ করার চেষ্টা করে। যেমন একটা সাধারণ এক্সাম্পল, আপনি যদি আইআরসিটিসি বা এলআইসি পোর্টালে যদি কাস্টমার হিসেবে লগ ইন করতে যান, সেখানে ধরুন আপনার পাসওয়ার্ডটা মনে নেই বা পাসওয়ার্ডটা নেই, আপনি আপনার ফোন নাম্বারটা ইউজার আইডি হিসেবে ইউজ করলেন, তারপরে কিন্তু ওই ফোন নাম্বারের এগেনস্টেই একটা ওটিপি আসবে, সেই ওটিপির থ্রু দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। এবং ভ্যালিডিটি ওখানে যেটা হয় সেটা হচ্ছে সেশন টাইমের ভ্যালিডিটিটা কম থাকে, যাতে করে কিনা ইউজুয়ালি যদি কোনো সাসপিসিয়াস পারপাসে সেটা ইউজ করার একটা প্রবণতা থাকে, তাহলে তার ইউজেজটাও আমরা মনিটর করতে পারি, সার্ভার থেকে মনিটর করা সম্ভব হয়। যেটা সাধারণ মানুষ একটা সার্ভারকে কীভাবে ইউজ করবে, বা একটা সাধারণ মানুষ নয় যে একজন হ্যাকার, সে একটা অ্যাকাউন্টকে কীভাবে ইউজ করতে পারে। সে কারণে সেশন ডিউরেশনটা কম থাকে। আপনি যদি দেখবেন কিছুক্ষণ আপনি কাজ করছেন না, আপনি লগ ইন করার পরে, তারপরে যখন আপনি ফিরে এসে আপনি কাজটা করতে যাচ্ছেন, তখন দেখবেন যে আপনাকে লেখা থাকবে যে সেশনটা টাইম আউট হয়ে গেছে। ওটা ওই পারপাসেই করে দেওয়া থাকে, যাতে করে কিনা বারবার আপনার ওই ডিভাইস, কেননা ফোন নাম্বারটা আপনার কাছেই আছে এটা আমি এক্সপেক্ট করতে পারি, ওই ডিভাইসের সঙ্গে আপনাকে অ্যাসোসিয়েশনটা করাটা খুব জরুরি আর কি। ফেক কথাটা তো আমরা যুগ যুগ ধরে জানি, কিন্তু এই সাইবার দুনিয়া এসে ধরা যেতে পারে গোটা 15 বছর ধরে আমরা ফেক শব্দের সঙ্গে বেশ ভালো রকম পরিচিত হয়ে গেছি। তার সঙ্গে একটা যোগ হয়েছে ডিপ ফেক। আচ্ছা, এইবার এই ফেক করা তো ফেসবুকে খুব হয়, কি করে বুঝবো যে ফেক করা হয়েছে? প্রথমত হচ্ছে যে ইউজুয়ালি যেগুলো মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য যে ধরনের পোস্ট, পার্টিকুলারলি ধরুন জব স্ক্যাম, যে আপনাকে আমি জব পাইয়ে দেবো, বা এখানে এইরকম রিকোয়ারমেন্ট আছে, আপনি আপনার ডিটেলসটা প্রোভাইড করুন, বা এই অ্যামাউন্টটা দিয়ে রেজিস্টার করুন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকে সেই অ্যাডটা চালানো হচ্ছে, সেটা একটা স্পন্সর্ড অ্যাড হয় ইউজুয়ালি, কেননা কিছু অ্যামাউন্ট অফ টাকা ইউটিলাইজ করে ম্যাক্সিমাম রিচ যাতে পাওয়া যায়, ম্যাক্সিমাম লোকের কাছে যাতে পৌঁছানো যায়, সেটা একটা চেষ্টা থাকে। ইউজুয়ালি এই ধরনের এগুলো ইন মোস্ট অফ দ্য কেসে স্পন্সর্ড হয়। এবার আপনি যদি সেখানে গিয়ে চেক করে দেখেন যে ফেসবুক যে আইডিটা, তার ক্রিয়েশন ডেটটা কতদিন আগে তৈরি হয়েছে, ইউজুয়ালি এগুলো একটা টার্গেটেড পিরিয়ডের জন্য তৈরি করা হয়, তারপরে ডিলিট করে দেওয়া হয়। তো অটোমেটিক্যালি তার ক্রিয়েশন ডেটটা অনেক পুরনো হয় না, 3 মাস কি 2 মাস কি
ইভেন আমি দেখেছি কিছু কিছু সময় 1 মাসও থাকে। এবং দেখবেন যে সেই পেজ, যে পেজ থেকে বা যে অ্যাকাউন্ট থেকে ওই অ্যাডটা চালানো হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে তার যে ফলোয়ার্স আছে বা তার ফ্রেন্ডস রয়েছে সেটা বেশি সংখ্যক নয়। তার মানে যে খুব কম সংখ্যক পিপলই তার পরিচিত, খুব কম সংখ্যক পিপলই তাকে ফলো করে বা তার পেজ সম্পর্কে ওয়াকিবহল। তো এই জিনিসগুলো আমাদের মনিটর করা প্রয়োজন। আমরা কিছু ডিসিশন নেওয়ার আগে, আমাদের কিছু যে আমরা নিজেদের বায়োডাটা পাঠানোর আগেও আমরা তো নিজেদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছি, সেটার আগেও সেইটা বুঝে নেওয়াটা জরুরি। এছাড়াও ধরুন শেয়ার মার্কেট থেকে আমি আপনার টাকাটা ডবল করে দেব বা এরকম ধরনের বহু ভিডিও, ফেক ভিডিও, ডিপ ফেক ভিডিও, যেখানে দেখা যাবে কোনো একজন সেলিব্রিটি কথা বলছেন, তার কথা এবং তার লিপসিঙ্ক আছে, ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না যে ভিডিওটি অন্য কেউ বলেছে। টেকনোলজি বা এআই দিয়ে আজকে সেগুলো সব জেনারেট করা যায়। তো কিন্তু ওই জিনিসটা আপনি দেখবেন যে একই রয়েছে, যে ফেসবুক পেজটির ক্রিয়েশন ডেটটা হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যে, এবং সেখানে নাম্বার অফ পিপল যারা ফলো করছে বা যারা সেই ফেসবুক পেজটিকে বিশ্বাস করে তার সংখ্যা খুব কম। তো এইটা না দেখে আমাদের কোনো ডিসিশন নেওয়াটা কখনোই উচিত হবে না। আসলে অনেকগুলো জায়গায় আছে যেখানে আমরা বিপদে পড়তে পারি, আমাদের সতর্ক হতে হবে। কিন্তু একই সঙ্গে কোথায় যেন একটা সমস্যা তৈরি হচ্ছে যে প্রায় প্রত্যেককে গোয়েন্দা হয়ে উঠতে হবে। একদম। এই যে জায়গাটা, কিন্তু এটা সম্ভবও নয়, কোনোদিনই সম্ভব হবে না। এটা যতই আবেদন করা হোক, সতর্কতামূলক প্রচার চালানো হোক, ফলে একটা বারবার আমাদের মনে হয় যে সমাজে যেমন প্রশাসন রয়েছে তেমনই দায়িত্বশীল বেসরকারি যেসব সংগঠন রয়েছে, অসরকারি সংগঠন, এনজিও যারা রয়েছে, তারাও এক্ষেত্রে আসছে, তাদেরও অনেকটা কাজ থাকে মানুষকে থাকে। প্রান্তিক জায়গায় গিয়ে মানুষকে বোঝানো, তাদেরকে হাতে কলমে দেখানো যে এই ধরনের জিনিসপত্র হতে পারে। গোয়েন্দা হওয়াটা, যখন আমি কোনো জিনিস রোজ করি না তখনই আমাকে গোয়েন্দা হতে হয়। কিন্তু যদি সেটা আমার ব্লাডের মধ্যে ঢুকে যায়, সেটা যদি আমার রক্তের মধ্যে মিশে যায়, যে আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, সেটা যেমন আমাকে কেউ বলে দেয় না, ঠিক সেভাবেই এই কাজটা আমায় করতে হবে। তাহলে মনে হয় আমরা নিজেদেরকে অনেক বেশি সতর্ক রাখতে পারবো। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ দেবপ্রিয় মুখোপাধ্যায়ের সঙ্গে। আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করলাম সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি করতে পারি। এমন নয় যে আপনারা এমন অনুষ্ঠান প্রথম শুনছেন, চারপাশে সাইবার সতর্কতা, তা নিয়ে প্রচার, এটা চলছেই। কিন্তু তবু আমাদের যেহেতু নিয়মিতভাবে বিষয়টাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে, সেই জন্য আমরা এই প্রচারটা চালিয়ে যেতে থাকি। এবং তারই অঙ্গ হিসেবে অন্বেষা অনুষ্ঠানে আপনারা শুনলেন এই সাক্ষাৎকার। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।